নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাব। সামান্য একটু সন্ধে ছায়াপাতে বন্ধন শিথিল হয়ে যায়। ঠাকুরের সেবায় যদি একটু সন্দেহ থাকে তাহলে প্রকৃত ঠাকুর সেবা হয় না। ঠাকুর কখনো কখনো বলিতেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। ঠাকুরে সর্বনাশ বলতে কী বুঝিয়েছেন আজকের পর্ব আমার তাই নিয়ে। সঙ্গে থাকুন আজকের পর্ব ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। ঠাকুর ভোর হইলেই চলিয়া যাবেন, সুতরাং আমার স্ত্রী তাহার ভোগের ব্যবস্থা করিয়া কিছুক্ষণের জন্য ঠাকুরের নিকট আসিয়া বসিলেন। আমিও ইত অবসরে রাত্রির আহার সমাধা করিয়া আসিলাম। আমার স্ত্রী বেশিক্ষণ বসিতে পারিলেন না, ছেলে মেয়ের তাগিদে তাহাকে চলিয়া যাইতে হলো। আমি কিন্তু সে রাত্রিতে সহজে ঠাকুরের সান্নিধ্য ছাড়িতে চাইলাম না। রাত্রি 1টার পর তিনি একরকম জোর করিয়া আমাকে শুইতে পাঠাইয়া দিলেন। সে রাত্রিতে ঠাকুরের মুখে অনেক কিছুই শুনিয়াছিলাম। 2টি কথা স্পষ্ট মনে আছে। ঠাকুর বলিয়াছিলেন, গাজিয়াবাদ অঞ্চলে কোনো এক বনে তিনি দীর্ঘকাল তপস্যায় নিযুক্ত ছিলেন। একটি গাছের তলায় তিনি আসন করিয়া মৌনী হইয়া বসিয়া থাকিতেন। সম্মুখে ধুনি জ্বলিত এবং কাঠুরিয়ারা শতপ্রবৃত্ত হইয়া যে ফলমূল আনিয়া দিত তাহাতেই তাহার আহার নিষ্পন্ন হইত। কয়েক বছর এইভাবে চলিয়া গেল। কাঠুরিয়ারা ক্রমে ঠাকুরে অত্যন্ত অনুগত হইয়া পড়িল এবং তাহার মাহাত্ম্য সম্বন্ধে তাহার বিশ্বাস এমন দৃঢ় হইয়া উঠিল যে কাহারও কোনো অসুখ বিসুখ হইলে তাহারা ঠাকুরের ধুনি হইতে কিছু ছাই লইয়া গিয়া রোগীকে খাওয়াইয়া দিত অথবা তাহার গায়ে মাখাইয়া দিত। ইহাতে তাহারা এমন আশ্চর্য ফল পাইতে লাগিল যে কথাটা জানাজানি হইতে বিশেষ বিলম্ব হইল না। ঠাকুরের নিকট নানা প্রকারের রোগী আসিয়া জুটিতে লাগিল এবং সেই বনে সমাগম অত্যন্ত বাড়িয়া গেল। ঠাকুরের আর সেখানে থাকা সম্ভব হইল না। এক রাত্রিতে সকলে অজ্ঞাতসারে তিনি সরিয়া পড়িলেন। সেই রাত্রিতেই ঠাকুর আমার নিকট এক রাজপুত দম্পতির কথাও সবিস্তারে বলিয়াছিলেন। ইহাদের গৃহে ঠাকুর বৎসর অধিক কাল কাটাইয়াছিলেন। রাজপুতানার কোনো গ্রামে এক নিঃসন্তান দম্পতি বাস করিত। গ্রামটির নাম এবং অবস্থিতি সম্বন্ধে ঠাকুর কিছুই বলিয়াছিলেন কিনা স্মরণ নাই। ইহারা বেশ সম্পন্ন গৃহস্থ ছিলেন এবং ইহাদের গোশালায় অনেকগুলো দুগ্ধবতী গাভী ছিল। কোথায় কিভাবে ইহারা প্রথম ঠাকুরের সহিত পরিচিত হন তাহা আমি জানি না। ঠাকুর বলিয়াছিলেন যে স্বামী স্ত্রী উভয়ই তাহাকে পুত্রবোধ স্নেহ করিতেন এবং বাৎসল্যভাবেই তাহার সেবা করিতেন। বাড়িতে প্রচুর দুগ্ধ ছিল। সেই দুগ্ধে দধি, ক্ষীর, মাখন, ছানা, মিষ্টান্ন প্রভৃতি নানাবিধ উপকরণ প্রস্তুত করিয়া স্বামী স্ত্রী মিলিয়া গোপাল সেবার আয়োজন করিতেন। ঠাকুরকে তাহারা গোপাল জ্ঞানেই সেবা করিতেন। কিন্তু একটি বিষয় ঠাকুর ইহাদের অনুরোধ সযত্নে এড়িয়া চলিতেন। স্বামী স্ত্রী উভয়েরই ইচ্ছা যে ঠাকুর তাহাদের সম্মুখে বসিয়া ক্ষীর, স্বর, মিষ্টান্নাদি আহার করেন এবং তাহা দেখিয়া তাহারা নয়ন সার্থক করেন, কিন্তু ঠাকুর কিছুতেই তাহাতে সম্মত হইতেন না। তিনি ক্ষীর, স্বরাদি পাত্রগুলি একটি ঘরে লইয়া গিয়া দরজা বন্ধ করিয়া দিতেন এবং আনুমানিক 20 মিনিট পরে দরজা খুলিয়া দিলে দেখা যাইত যে খাদ্যগুলি সব নিঃশ্বসিত হইয়া গিয়াছে। শুধু একটি ছোট বাটিতে কিছু মিষ্টান্ন স্বামী স্ত্রীর জন্য উদ্বৃত্ত রইয়াছে। এইভাবে 1 বৎসর কাটিয়া গেল এবং ক্রমে সেই দম্পতির মনে একটা সন্দেহ জাগিয়া উঠিল। ঠাকুর নিজেই এই ক্ষীর, স্বরাদি খাইয়া ফেলেন, না ইহার ভিতর অন্য কোনো রহস্য আছে? এইরূপ একটি প্রশ্ন তাহাদের মনে দানা বাঁধিয়া উঠিল। ঠাকুর যখন দরজা খুলিয়া বাহির হইয়া আসিতেন, তিনি যে এইমাত্র এতগুলো খাদ্যদ্রব্য খেয়েছেন তাহার কোনো লক্ষণই তাহারা দেখিতে পাইতেন না। সুতরাং স্বামী স্ত্রী মিলিয়া স্থির করিলেন যে ঠাকুর ঘরের দরজা বন্ধ করিয়া বাস্তবিক তিনি কি করেন তা তাহারা লুকায়া দেখিবেন। একদিন ঠাকুর দরজা বন্ধ করিতেই তাহারা দুইজনে যাইয়া গবাক্ষে 2টি ছিদ্রপথে উকি মারিয়া রইলেন।
একটু পরেই দেখিলেন যে এক বিরাট আকার পুরুষ ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিলেন এবং ২-৪ মিনিটের মধ্যে খাদ্যগুলি নিঃশেষ করিয়া অন্তর্হিত হইয়া গেলেন। স্বামী স্ত্রী অবাক হইয়া তৎক্ষণাৎ সে স্থান হইতে সরিয়া পড়িলেন। যথাসময় ঠাকুর বাহিয়াই হইয়া আসিলে তাহারা আর কৌতূহল দমন করিতে পারিলেন না। ঠাকুরের নিকট সেই বিরাট আকার পুরুষের পরিচয় জিজ্ঞাসা করিলেন। ঠাকুর সঠিক কিছু বলিলেন না এবং রাত্রিতেই সকলের অজ্ঞাতসারে সেই গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। রাজপুত দম্পতির ঘটনাটি বিবৃত করিয়া ঠাকুর বলিয়াছিলেন যে ইহারা বাস্তবিক অনন্যভাবেই তাহাকে ভালোবাসিয়াছিলেন এবং তিনিও তাহাদের নিকট বাধা পড়িয়াছিলেন, কিন্তু সামান্য একটু সন্দেহের ছায়াপাতেই এই বন্ধন শিথিল হয়ে যায়। ঠাকুরের দাবি 16 আনা। সত্যি তো, একটু সন্দেহ থাকলে প্রকৃত ঠাকুর সেবা হয় না। ঠাকুর কখনো কখনো বলিতেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। ঠাকুরের মুখে সর্বনাশ এবং সঙ্গে সঙ্গে নির্বংশ ও শ্মশান কথা দুইটি তাহার আশ্রিত বর্গের মধ্যে অনেকের মনে যে একটা আতঙ্ক বিভ্রান্তির সৃষ্টি করে, ইহা আমি সাক্ষাৎভাবেই জানি। সুতরাং কথা কয়েকটি একটু পরিষ্কারভাবে বুঝিবার জন্য যত্ন করা প্রয়োজন মনে হইতেছে। আমরা অজ্ঞান অন্ধ জীব, মায়া চক্রে ঘুরিয়া বেড়াই। সর্বনাশ কথাটা শুনিলেই ভয় আতকায়া উঠি। সর্বনাশ হইছে শুনলেই আমরা ভাবি যে আত্মীয় স্বজন মরিয়া যাইবে, বিষয় সম্পত্তি নষ্ট হইয়া যাইবে এবং পরিণামে হয়তো একেবারে রাস্তায় আসিয়া দাঁড়াইব। কাজেই আতঙ্কে বিহ্বল হয়ে পড়ি। কিন্তু ঠাকুর কথাটা ঠিক এই অর্থে ব্যবহার করিতেন না। আমার পরিচিত এক ভদ্রলোক বিবাহ করিবেন কি করিবেন না, এই চিন্তায় কিছুদিন যাবৎ মনে মনে ব্যতিব্যস্ত হয়ে উঠিয়াছিলেন। বিবাহ করিলেই সংসার বন্ধনে জড়াইতে হইবে, ইহাই ছিল তাহার আশঙ্কার কারণ। একদিন খোলাখুলি ঠাকুরকে তিনি কথাটা জিজ্ঞাসা করিয়া ফেলিলেন এবং উত্তরে ঠাকুর বলিলেন যে বিবাহ বন্ধন করে না, বন্ধন করে আসক্তি। এই আসক্তির নাশই সর্বনাশ। মূল ব্যাধি দূর হইয়া গেলে আর কোনো কিছুতেই পায় না। কিন্তু এই আসক্তি যখন ক্রমে শিথিল হইতে থাকে, তখন আবার এক নতুন আতঙ্কের সৃষ্টি হয়। যাহা ছিল সবই যে যাইতে বসিল, পরিবর্তে তো তেমন কিছুই পাইলাম না, এইরূপ একটি অনিশ্চিত ভাব আসিয়া মনকে আশ্রয় করিতে চায়। এই অবস্থা অতিক্রম করিয়া যাইতে পারিলে ক্রমে প্রকৃত সর্বনাশ হইয়া যায় এবং ঠাকুরের দাসানুদাস পদবী লাভ হইতে পারে। সুতরাং সর্বনাশ কথাটা শুনলে ভয় আটকে উঠবার কোনো কারণ নেই। জয় রাম, জয় গোবিন্দ।